নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো এই দিওয়ালিতে আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে। বন্ধুরা, এই দিওয়ালিতে আমরা দেখবেন সমস্ত ঘর বাড়ি আমরা পরিষ্কার করি। এবার সেই ঘর বাড়ির প্রত্যেকটা জিনিস যেমন পরিষ্কার করি, গ্যাস ওভেনটাকেও আমাদের কিন্তু পরিষ্কার করা উচিত। আমরা তো সবাই গ্যাস ওভেনটার উপরে যখন রান্না করছি, রান্না করার পর প্লেনভাবে এটাকে একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমরা প্রতিদিন পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন আমাদের করা হয় না। যেহেতু দিওয়ালি আসছে, দিওয়ালির আগে এই সমস্ত গ্যাস ওভেনটাকেও ডিপ ক্লিন করা প্রয়োজন। তো এই যে গ্যাস ওভেনের যে নবটা আছে, সুইচটা আছে, সেই সুইচটাও কিন্তু প্রচুর নোংরা হয়। তো আমরা কিভাবে এই গ্যাস ওভেনটাকে টোটালি পরিষ্কার করব। তো প্রথমে আমি এখান থেকে তো বার্নারগুলো খুলে নিলাম, ওই খাঁচাগুলো। এইবার কি করছি, এর মধ্যে দিয়ে দেবো চামচে করে 1 চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি। তো সোডা এইভাবে পুরো গ্যাস ওভেনের উপর ছড়িয়ে দিয়েছি, আর একটা স্পঞ্জের কসব্রাইট নিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে সমস্ত জায়গায় বেশ ভালো করে কসব্রাইটের সাহায্যে খাবার সোডাটা লাগিয়ে রেখে দেব। এইভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিট আমাদের ছেড়ে দিতে হবে। কেন ছেড়ে দিতে হবে? তাহলে যেখানে মোর্চা পড়ে আছে, শক্ত জেদি দাগ পড়ে আছে, উঠতে চাচ্ছে না, সেই সমস্ত দাগগুলো উঠে যাবে। আর এই যে সুইচটা, এটা কিন্তু প্রচুর তেলচিট হয়ে যায়। সুইচের নিচে ভেতরের দিকটায় প্রচুর নোংরা জমে জমে দেখবেন সুইচটা না অন অফ করতে অনেকটা টাইট হয়ে যায়। সেই জায়গাটাও পরিষ্কার করব। এবার ওটাকে ওইভাবে রেখে দিলাম। এইবার এখানে একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে নেবেন, আর নিয়ে এই যে এবার এটাকে ভিজিয়ে দেবেন। এইভাবে ভিজিয়ে রাখতে হবে। জলটা আমার একটু কম হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু সাইড থেকে এইভাবে করে এই খাবার সোডার যে গরম জলটা, এই জলটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এইভাবে কিন্তু এটাকে রেখে দেব। রাখার পর এটাকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, এইভাবে আমি এটাকেও কিছুক্ষণ রেখে দিচ্ছি। রাখার পর চলে এসেছি। এবার জলটাকে সরিয়ে দেব। আমরা কোনো সার্ফ সাবান এখানে ইউজ করছি না। এখানে যেহেতু খাবার সোডা আছে, খাবার সোডা ক্লিনিংয়ের জন্য কিন্তু ভীষণ উপকারী। সেই জন্য আমি স্কচব্রাইট দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। উপর নিচে সমস্ত জায়গায় ঘষে নেবেন। দেখবেন যেহেতু খাবার সোডা ছিল, গরম জল ছিল, খুব সহজে এর ভেতরে যে তেলচিটগুলো আছে, শক্ত জেদি মোর্চা পড়ে আছে, জং আছে, সমস্ত কিছুই উঠে যাবে। তো আপনারা কিন্তু এটাকেও পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে। আমি এটাকে প্লেন জলে ধুয়ে উবুর করে রেখে দেবো। এবার চলে যাব গ্যাস ওভেনের দিকে। তো গ্যাস ওভেনটা আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর প্রথমেই যেটা করব, একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুটাকে এইভাবে এই যে সুইচটা আছে, মানে নবটা, সেই নবের মধ্যে আমি বেশ ভালো করে উপর নিচে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভেতর থেকে নোংরা তেলচিট দেখতে পাচ্ছেন কতটা জমে আছে, সেই সমস্ত তেলচিটগুলো কিন্তু আমি বের করে ফেলছি। এইভাবে 2, 3, 4টে সুইচ, যার যে কটা সুইচ থাকে প্রত্যেকটা সুইচের ভেতর দিকে দেখবেন তেলচিট পড়ে থাকে, সেইগুলো এইভাবে আপনারা পরিষ্কার করবেন। এবার স্কচব্রাইট দিয়ে একটু ঘষে তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, নবটাও কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এখন যেহেতু মাঝে মধ্যেই বর্ষা হচ্ছে, বাচ্চারা স্কুলে গেলে সেই শুগুলো দেখবেন প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, ধুলো বালি পড়ে যাচ্ছে। তো আমরা যদি কালি করি জুতোটাকে, সেক্ষেত্রে জুতোটা খুব ভালো থাকে। এবার কালিটা ফুরিয়ে গেছে, সেক্ষেত্রে জুতোটা আমরা কিভাবে কালির মতো করে নেব। তো বন্ধুরা, কালি ফুরিয়ে গেলে কোনো চিন্তা করতে হবে না। আমরা বাড়িতে যখন কলা আনি, দেখবেন সেই কলাটা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে, সেই খোসাটা তো আমরা ফেলে দিই, কোনো কাজে লাগাই না। কিন্তু আজ এই কলার খোসাটাও দারুণ কাজে লাগাবো। তো কলার খোসাটা দিয়ে কি কাজ করব? আমাদের এই শুর যে কালিটা ফুরিয়ে গেছে, সেই কালির কাজ করবে এই কলার খোসাটা। তো এইভাবে কলার খোসাটা দিয়ে আমাদের জুতোটার মধ্যে ঘষে নিতে হবে। এইভাবে ঘষছি, ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে বড়দের শু হোক আর বাচ্চাদের শু, যেখানেই কালি করতে হচ্ছে, সেই শুগুলোকে কলার খোসা দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন। দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একদম কালি করার মতো হয়ে যাবে। এইবার এইভাবে কলার খোসা দিয়ে ঘষার পর দুটো জুতোর মধ্যেই আপনারা ঘষে নেবেন, তাহলে কিন্তু একসঙ্গেই পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কলার খোসা দিয়ে চারিদিকে ঘষে নেবেন, যেখানে যেখানে ধুলো পড়ে আছে, নোংরা হয়ে আছে, মাটি লেগে আছে, সবটাই পরিষ্কার হয়ে যাবে। এইবার একটা শুকনো কাপড় নিয়ে নেবেন। শুকনো কাপড় দিয়ে আপনারা এই জুতোটার কলার যে সমস্ত, মানে খোসার থেকে যে অংশগুলো লেগে আছে জুতোর চারিদিকে, সেই খোসার অংশগুলোকে পরিষ্কার করে দেবেন।
তো এইভাবে আমি কিন্তু জুতোটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো আপনারাও এইভাবে জুতোটাকে পরিষ্কার করে নেবেন। এইভাবে আমি দুটো জুতোই এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন জুতোটা কতটা গ্লেজি হয়ে গেছে, একেবারে কালি করার মতোই হয়ে গেছে। তো এরকম বাড়িতে ঝামেলার কিছু কাজ থাকলে এই ছোট্ট উপায়ের মাধ্যমে সেই ঝামেলার থেকে রেহাই পেতে পারেন। কালি না থাকলেও কোনো চিন্তা করতে হবে না। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা দেখবেন বাড়িতে যখন লোডশেডিং হয়, মানে কারেন্ট অফ হয়ে যায়, আমরা অনেকেই এমার্জেন্সি ব্যবহার করি, ইনভার্টার থাকে ইনভার্টার ব্যবহার করছি, আবার চার্জার ব্যবহার করছি, নানান ধরনের জিনিস ব্যবহার করছি। আবার কারো কারো বাড়ি এগুলো না থাকলে সেক্ষেত্রে তারা মোমবাতি ইউজ করে। এবার মোমবাতিগুলো দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই গলে যায়। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে রেহাই পাবো এবং মোমবাতিটা যেখানে রাখা হয় সেখানে প্রচুর দাগ হয়ে যায়, উঠতে চায় না। তো আমরা কিভাবে সেই সমস্যা থেকে রেহাই পাবো? এখানে বাটির মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা একটু সর্ষের তেল মোমবাতির গায়ে যদি বেশ ভালো করে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মোমবাতিটা অনেকটা সময় পর্যন্ত জ্বলবে। তাড়াতাড়ি কিন্তু নিভে যাওয়ার একটা যে সমস্যা, সেই সমস্যাটা আর হবে না। আমি কিন্তু বেশ ভালো করে মোমবাতিটার গায়ে সর্ষের তেলটা লাগিয়ে দিলাম। এইভাবে লাগিয়ে নেবেন। এইবার যে জায়গাটায় মোমবাতিটাকে রাখবেন, যেখানে মোমটা গলে গলে পড়বে, সেই জায়গাটাও এইভাবে তেল দিয়ে হাতের সাহায্যে এইভাবে ডলে নেবেন। তাহলে বন্ধুরা দেখবেন মোমবাতিটার যে গলা অংশগুলো নিচেই পড়ছে, সেই গলা অংশগুলো নিচেই সেট হয়ে থাকবে না। জাস্ট হাত দিয়ে একটু টান দিলে ওটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু ওই জায়গাটায় তেলের একটা কোট করা থাকছে, এই জন্য সেই তেলের কোটের জন্য আমরা মোমবাতিটা যখন গলে পড়ছে জাস্ট একটু হাত দিয়ে ঘষা দিলেই সেটা উঠে যাবে, দাগ হবে না। তো বন্ধুরা, আর এই তেল দেওয়ার কারণে মোমবাতিটা কিন্তু গলবে, কিন্তু অনেকটা সময় ধরে মোমবাতিটা জ্বলবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, কে কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমি কিন্তু খুবই খুশি হব। তো চলে এসলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে প্রদীপ নিয়ে নিয়েছি, দু ধরনের প্রদীপ। তো দুভাবে জ্বালিয়ে দেখাবো, দু ধরনের পোলতে রেডি করব। তো এখানে কেন প্রদীপের মধ্যে আমরা সেফটি পিন দিচ্ছি, তো জানতে পারবেন। তার জন্য আমরা এই দিওয়ালিতে দেখবেন অনেকেই অখণ্ড জোত জ্বালায়, মানে সারাটা রাত প্রদীপটা জ্বলে। এবার সারাটা রাত যখন প্রদীপটা জ্বালাই না, যতই আমরা তেল দিয়ে রাখি না কেন, সেই পোলতেটা আস্তে আস্তে একটা সময় ঠান্ডা হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু প্রদীপটা লিভেও যায়। তো এই যে নিভে যাওয়ার যে একটা সমস্যা, অখণ্ড জোত যেহেতু সারাটা রাত চলবে, তো আমরা কীভাবে সেই মোমবাতি মানে প্রদীপটাকে জ্বালিয়ে রাখবো। এখানে একটা গোল পোলতে রেডি করে নিচ্ছে, আর একটা কি করব, একটা লম্বা পোলতে রেডি করব। আমি দুটো পোলতেই আপনারা কিভাবে সেটাকে সেট করে রাখবেন দেখাবো, সেটা হবে সেফটি পিনের সাহায্যে। তো বন্ধুরা, লম্বা পোলতেটাও রেডি করে নিলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা এই যে পোলতেটাকে যেহেতু দীর্ঘ সময় জ্বালাতে হবে, এটাকে স্ট্যান্ডভাবে রাখতে হবে। তো স্ট্যান্ডভাবে রাখার জন্য আমরা কি করব, এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনের সাহায্যেই আমরা কিন্তু এই পোলতেগুলোকে একটা জায়গায় মানে এরকম স্ট্যান্ডভাবে রাখতে পারবো। তো কিভাবে সেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেফটি পিন তো নিয়ে নিয়েছি, সেফটি পিনটাকে লম্বা করে নিয়েছি। লম্বা করে সেফটি পিনের ঠিক মিডিলে যে জায়গাটা গোল আছে, সেই গোলের মধ্যে আমরা পোলতেটা ঢুকিয়ে দেব। পোলতেটা এইভাবে ঢুকিয়ে দিলে তাহলে দেখবেন এইভাবেই এই সেফটি পিনের মধ্যেই পোলতেটা জ্বলতে থাকবে। পোলতেটা নিচেই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যার ফলে পোলতেটা নিভে যাওয়ার একটা সম্ভাবনা সেটা আর থাকবে না। তো এইভাবেই দুটো পোলতেই আপনারা সেফটি পিনের সাহায্যেই সেট করে দিতে পারেন। একটু দেখবেন এদিকে ওদিকে হয়ে যাবে, সেটা আপনারা নিজেরাই ম্যানেজ করবেন। আমার পোলতিটা একটু বড় হয়ে গেছে, সেটা আমি কেটে একটু ছোট করে দেব। দেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে থাকবে। এবার আপনারা এটাকে কিভাবে ধরাবেন, এর উপরে একটু তেল দিতে হবে। খুব বেশি তেল দিতে হবে না, যেহেতু অখণ্ড জোত, তার জন্য কিন্তু তেলটা ফুরিয়ে গেলে আবারও দিতে হবে। এই অখণ্ড জোত জ্বালানোর জন্য কিন্তু কোনো জলের ইউজ করা যাবে না, যে জলের মধ্যে প্রদীপটা জ্বলবে তেমন নয়, সম্পূর্ণ তেলের মধ্যেই জ্বালাতে হবে। আমি এখানে যেহেতু দেখাচ্ছি, আমি অল্প একটু তেলের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। অখণ্ড জোত হলেও সারাটা রাত যদি পোলতেটা সাইডে জ্বলে, আস্তে আস্তে কিন্তু পোলতেটা লিভে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য আমরা সেফটি পিনের ব্যবহার করব। এইভাবে সেফটি পিনটা মিডিলে দিয়ে পোলতেটা তার মাঝখান দিয়ে গোল জায়গা থেকে তুলে আমরা যদি পোলতেটা ধরিয়ে দিই, তাহলে বন্ধুরা এইভাবে পোলতেটা কিন্তু সারাটা রাত জ্বলবে। আমাদের প্রয়োজন মতো আমরা এই প্রদীপের মধ্যেও তেল দিতে পারবো। আর অখণ্ড জোত কিন্তু এরকম ছোটো প্রদীপে কখনোই হয় না, বড় প্রদীপ নিতে হয়। বড় প্রদীপের মধ্যে সেফটি পিনটা খুব সুন্দরভাবে সেট করা যায়। আমার কাছে যেহেতু বড় প্রদীপ নেই,
আমি ছোট প্রদীপ দিয়ে জিনিসটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে টিস্যু নিয়ে নিয়েছি। তো টিস্যুর নানান ধরনের ব্যবহার আমরা দেখেছি, তো আজ একেবারে অন্য ধরনের ব্যবহার দেখব। এখানে নিয়ে নিয়েছি একটা দেশলাই। তো আমরা সাধারণত গ্যাস ওভেন জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি। আজ এই দেশলাইয়ের সাহায্যে অন্য একটা কাজ করে দেখাবো, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমি এখান থেকে বেশ কিছুটা দেশলাই নিয়ে নিয়েছি। আমার প্রয়োজন বারুদের, তো বারুদ তো দেশলাইয়ের মধ্যেই আছে, এই জন্য বেশ কিছুটা দেশলাই আমি এখানে নিয়ে নিলাম। এবার এখানে আমি যে টিস্যুটা নিয়েছি, সেই টিস্যুর মধ্যে আমরা দেশলাইগুলোকে এইভাবে ফোল্ড করে দেব। তো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা ফোল্ড করবেন। আপনারা যদি চান অন্যভাবে ফোল্ড করতে, সেই অন্যভাবে ফোল্ড করে নেবেন। তো এইভাবে ফোল্ড করে নিলে জিনিসটা সেট হয়ে থাকে, খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। এবার এই যে একটা প্যাকেট তৈরি করে নিলাম, এটাকে ছিদ্র করতে হবে। আপনার সুচ অথবা সেফটি পিন যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই ছিদ্র করে নেবেন। এইভাবে ছিদ্র করলে কি হবে, এই বারুদের যে একটা স্মেল না, এই ছিদ্র দিয়ে বেরোতে থাকবে, যার ফলে আমাদের অনেক বড় সমস্যার থেকে আমরা রেহাই পাবো। আমরা যদি এইভাবে নিউজ পেপার অথবা টিস্যুর মধ্যে মুড়ে দিই, তাহলে এই বারুদের গন্ধটা কিন্তু কিছুই বেরোবে না। তো বন্ধুরা, আমরা বারুদের গন্ধ বেরোনোর জন্য এইভাবে টিস্যুর মধ্যে দেশলাইটা রেখে আমরা ছিদ্র করে দিলাম। করে দেখবেন, আমরা ভাত খেতে খুবই পছন্দ করি, বাঙালিদের ভাতটাই প্রিয়। সেই ভাত খাই যেহেতু, চালটা প্রচুর পরিমাণে এনে রাখি। আমাদের যতটা প্রয়োজন তার থেকে পারলে বেশি এনে রাখি। এবার যখন বেশি করে চাল আনি না, সে চালের মধ্যে পোকা লাগার একটা সম্ভাবনা থেকে যায়। পোকা লেগে গেলে চালটা সাদা সাদা হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, সেটা আর খাওয়া যায় না। তো আমরা পোকা লাগার আগেই যদি এই কাজটা করি, দেশলাইটাকে ডাইরেক্ট চালের মধ্যে না রেখে এইভাবে টিস্যু অথবা নিউজ পেপারের মধ্যে মুড়ে আপনারা যদি চালের মধ্যে রাখেন, তাহলে দেখবেন চালটা একদম পোকার হাত থেকে বেঁচে থাকবে, কখনোই পোকা লাগবে না। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।